প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠানে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক শুরুতেই সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যে আসলে দাবি দেওয়া কেন্দ্রিক আন্দোলন এবং তার সূত্র ধরে সারা রাজধানী জুড়ে যে যানজট এবং জনভোগান্তি তারই প্রেক্ষাপটে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করতে কিছুটা বিলম্ব হলো। সকলের কাছে বিনীত অনুরোধ রাখছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। দর্শক, এই যে রাষ্ট্র সংস্কারকে সামনে রেখে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা নানাভাবে রাষ্ট্র সংস্কারের যে মৌলিক যে বিষয়গুলোতে তারা নানা ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে বেশ কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছেন, যে উদ্যোগগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের মানুষ তার সুফল বা ফলাফলও পাওয়া শুরু করেছে ইতিমধ্যে। পাশাপাশি গতকালকে একটি আলোচনা শিক্ষার্থীদের সাথে আলোচনা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন আসলে রাষ্ট্র সংস্কারের পূর্ণতা না পাওয়া পর্যন্ত কারো থেমে গেলে চলবে না এবং এই প্রক্রিয়ার সাথে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিও সোচ্চার থাকা চাই এবং রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা সেটি প্রয়োজন। ছাত্র জনতার এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ছাত্র জনতার যে রক্তক্ষরণ সেটি কোনোভাবে বৃথা হতে দেওয়া যাবে না, সেই প্রেক্ষাপটটির যেরকম রয়েছেন এবং এটিও আলোচনা করা প্রয়োজন, যে কারণে আজকের অনুষ্ঠানটি শুরু করতে বিলম্ব হওয়া। যে বিভিন্ন গোষ্ঠী অথবা শ্রেণী পেশার মানুষের দাবি দেওয়া থাকতে পারে, তাদের বৈষম্যের ইতিহাস বা সেই করুণ পরিস্থিতিও থাকতে পারে, কিন্তু যে সরকারটি দায়িত্ব নিয়েছে মাত্র 1 মাস হলো, সেই সরকারের যে টেকসই কিংবা কার্যক্রমে একটি স্থায়িত্ব আসার পরেই দাবি দেওয়া পূরণের যে ক্ষেত্রগুলোতে সবাই মনোযোগী হবেন সেটি কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকেও রাষ্ট্রপ্রধানের বর্তমান সরকার প্রধানের একটি বিনীত আহ্বান ছিল। আমরাও সেই আহ্বানটি রাখতে চাই, কারণ এবং দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে রাস্তা বন্ধ করে আন্দোলন করা সেই ব্যাপারগুলোতে গণতান্ত্রিক মূল্যবোধ সকলের মধ্যেই জাগ্রত হোক এবং রাষ্ট্র সংস্কারের যে প্রক্রিয়া সেটি অত্যন্ত জোরালোভাবে এগিয়ে চলুক, সেই প্রত্যাশাটি আমরা রাখতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম দাবি দেওয়ার আন্দোলন ও রাষ্ট্র সংস্কার। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদ ব্যারিস্টার ফারাহ খান। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এটিও আপনাদেরকে জানিয়ে রাখি আরও একজন সম্মানিত আলোচক তিনিও স্টুডিওতে উপস্থিত হওয়ার চেষ্টা করছেন, জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে। তিনিও স্টুডিওতে উপস্থিত হলে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং তার আলোচনা শুনব। শুরুতে ব্যারিস্টার ফারাহ খান, এই আলোচনাটি আসতে চাই আমরা, যে কারণে আজকের অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হওয়া, আপনারও আসতে বিলম্ব হয়েছে, সেটি দাবি দেওয়ার সেই আন্দোলন, বৈষম্যের সেই অভিজ্ঞতা অনেকেরই থাকতে পারে, কিন্তু রাস্তা বন্ধ করে জনভোগান্তি তৈরি করে দাবি আদায়ের যে প্রেক্ষাপট সেটি এবং বর্তমান সরকার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মব জাস্টিস বলতে আমরা যে প্রেক্ষাপট বা বাস্তবতা দেখছি সেটিকে কিন্তু সরকার নিরুৎসাহিত করছে, কোনোভাবে সেটিকে সমর্থন করছে না এবং যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থারও কথা বলছে, কিন্তু বাস্তবতা কতটুকু পরিবর্তন হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনাদের দর্শকদের কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের দেরি হয়েছে আসতে, সেই কারণে প্রোগ্রামটি শুরু করতে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তবু আপনারা সাথে আছেন আমাদের, এই কারণে আপনাদেরকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে খুবই যৌক্তিক একটি প্রশ্ন, কারণ আমি কিন্তু এসছি জাস্ট ইস্কাটন থেকে আপনাদের এখানে আসতে আমার প্রায় 2 ঘন্টা 20 মিনিট লেগেছে ইস্কাটন থেকে নিকেতনে আসতে। সো এইটি তো মানে একটি ভয়াবহ ব্যাপার। আমি জানতাম যে কিছু রাস্তায় কিছু জ্যামজট আছে, সেই কারণে আমি ভেবেছি, আমি টাইম দেখলাম যে ভেবেছি আধা ঘন্টার সময় আমি 1.5 ঘন্টা হাতে নিয়ে বেরোবো, সেটা চিন্তা করেছিলাম, কিন্তু তারপর আমার 2 ঘন্টা 20 মিনিট লেগেছে এখান থেকে এখানে আসতে। সো এই যে, এবং সারা ঢাকা শহর আজকে অনেকটা ব্লক হয়ে গেছে। আমি যাদের কাছেই শুনছিলাম, যেখানেই শুনছিলাম, সবাই বললো যে এটা নাকি এমন অবস্থা হয়েছে দুপুর থেকে জ্যামজটের সৃষ্টি হয়েছে এবং এখন তো সেটা ভয়াবহ একটি অবস্থায় গিয়ে পরিণত হয়েছে। এখন আপনি যদি বলেন যে দাবি দেওয়ার ক্ষেত্রে রাজপথ, এটাকে আসলে 2 ভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। প্রথমটি হচ্ছে গিয়ে যখন কিনা রাজপথ, যে কোনো দাবি দেওয়ার জন্য রাজপথটাই মানুষ বেছে নেয়, সেটা আপনি যদি 72-এর আন্দোলন বলেন, 71-এর আন্দোলন বলেন, বা আমরা 90-এর আন্দোলন দেখেছি, 2024ও দেখেছি, দাবি দেওয়ার জন্য রাজপথ নিয়েছে। কিন্তু আজকে যেটা হয়েছে সেই জায়গার সাথে 2024-এর গত মাসের আন্দোলনের জায়গাটা তো আসলে এক না, তাই না? গত মাসে আমরা জানি যে সেখান থেকে
ছাত্ররা রাস্তায় ছিল, কারণ একটি সরকার, একটি ফ্যাসিস্ট সরকারকে তারা এখান থেকে উৎখাত করতে চেয়েছে। 15 বছর 16 বছরের যে দাবি দেওয়া পূরণ হয়নি, সেই কারণে রাস্তায় ছিল। আর এখন আমাদের যে ইন্টারিম সরকার ক্ষমতায় আছে বা ওনারা যারা আছে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমাদের উপদেষ্টা মণ্ডলী, ওনারা তো আজকে ওনাদের জাস্ট 1 মাস হয়েছে। 1 মাস পূর্ণ হলো। এই 1 মাসের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন রকমের দাবি দেওয়া, অনেকে রাস্তায় নেমে এসেছে, তাই না? অনেকে আপনি জানেন, আমরা আমাদের আনসার ভাইদেরকে দেখেছি, তারপর আমরা শাহবাগে একটি গোষ্ঠীকে, একটি পার্টিকুলার গোষ্ঠী, আপনি যদি বলেন আমরা সংখ্যালঘুদেরকে দেখেছি, এরকম আমরা আমাদের যে রিক্সা চালক যে ভাইরা আছে ওনাদের একটি দাবি দেখেছি আমরা, এরকম আজকে আমাদের শুনলাম যে স্টুডেন্টরা যেটি করেছে। সো আমাদেরকে তো আসলে বুঝতে হবে যে যেই 16 বছর আমরা কখনো কথাই বলতে পারিনি, 16 বছর মানে আপনি ন্যায্য আপনার কথাটি বলতে পারেননি, সেখানে আপনি এখানে বেস্ট ফারহান একটি বিষয় একটু যুক্ত করি আপনার আলোচনার সাথে, যে বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা স্মারকলিপি অথবা তাদের যে দাবি সেটি লিখিত আকারে সরকারের কাছে দিলে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দিলে তারা সেটি একটা প্রতিনিধি দলের সাথে আলাপ আলোচনা করে সেটি তারা একটা সুরাহার ব্যবস্থা করতে পারেন। কিন্তু সবাই মিলে অন্যের জন্য ভোগান্তি তৈরি করে বা দাবি আদায় বাধ্য করার মধ্যে দিয়ে কি দাবি আদায় আসলে না হবে না? আমি কিন্তু সেই কথাটি বলছিলাম যে আপনি যদি দুভাবে এটাকে দেখতে হবে যে রাজপথে নামা যাবে কিনা, যাবে না কিনা। সো রাজপথে নামার কথা আমি বলেছি, 72-এ নেমেছি আমরা, 71-এ নেমেছি, 90-এ নেমেছি, 2024-এও নেমেছি। দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট সিনারিও। প্রয়োজন হলে আবার সবাই নামবে, প্রয়োজন হলে আবার, কিন্তু এটা তো সেই প্রয়োজন না। এখানে সরকার মাত্র ক্ষমতায় এসছে, মাত্র 30 দিন হয়েছে। সরকারকে তো এরকম বেকায়দায় ফেলে বাজে একটা মেসেজ পাস করে এগুলো তো আসলে ঠিক হচ্ছে না। সরকারের থেকে যেহেতু একটা আন্তরিক একটি ওয়ে আছে, বলছে যে দাবিগুলো বলেন, আমরা সেগুলো নিয়ে বসবো, আমার মনে হয় রাইট অ্যাপ্রোচে যাওয়া উচিত। এবং আমরা যেন সরকারকে সাহায্য করি, আমরা যেন সরকারকে বেকায়দায় না ফেলি। ছাত্রদের যে ছাত্র জনতা যে আন্দোলনটা হয়েছিল, যে বিজয়টা হয়েছিল, সেই বিজয়টাকে যেন আমরা প্রশ্নবিদ্ধ না করি। এই সকল বিষয়ে আমাদের নজর রাখা এবং সতর্ক থাকা প্রয়োজন। যতটুকু বলছেন বেস্ট ফারহান। দর্শক, আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত আলোচক, টেলিভিশনের পরিচিত মুখ, তিনি স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন তার সাথে পরিচয় করে দিই এবং তার আলোচনা শুনি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাংস্কৃতিক সংগঠক ও বিএনপি নেতা এবং সাবেক ছাত্রনেতা মোশাররফ আহমেদ ঠাকুর। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার যে শিরোনাম, যে দাবি দেওয়ার আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার, যে এই সূত্র ধরে যেটি বেস্ট ফারহান বলছিলেন যে আসলে দাবি দেওয়া থাকতে পারে, বৈষম্যের চিত্র বা অভিজ্ঞতা থাকতে পারে, নানা ধরনের আলোচনা কিংবা তার প্রেক্ষাপটে প্রত্যাশা সেটি থাকতে পারে সরকারের কাছে, কিন্তু এইভাবে জনভোগান্তি তৈরি করে দাবি আদায় করা যাবে কিনা এবং এক্ষেত্রে ছাত্র জনতা বা রাজনৈতিক দলগুলোর কিছু করণীয় আছে কিনা। ধন্যবাদ ডক্টর তৌহিদ। এশিয়ান টিভির দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। বেসিক্যালি যে দাবি দেওয়া যে থাকবে না, দাবি দেওয়া থাকবে। তো সরকার চালানো আর এনজিও চালানো তো এক জিনিস নয়। এই সরকারটা একটি ব্যতিক্রমধর্মী সরকার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা একটু বেশি। আপনার এইরকম গণ অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে আমরা কয়েকটা সরকার দেখি। যেমন প্রথম কথা হচ্ছে সরকার নিজের অবস্থানকে জানান দেওয়া একটা সরকার দায়িত্ব। প্রথম কথা হচ্ছে সরকারের উদ্দেশ্য কি, গন্তব্য কি, এটা জানান দেওয়া সরকারের দায়িত্ব। সরকারের উদ্দেশ্য, সরকার কোথায় যেতে চায় এটা তাকে জানাতে হয়। আপনি একটা সরকার এইরকম না জানানোর কারণে ব্যর্থ হয়েছে একটা সরকারের নাম বলি, সেটার নাম হলো খালেদ মোশাররফ। 1975 সালের 3রা নভেম্বর তিনি ক্ষমতা দখল করেন, সেনাবাহিনীর প্রধান জিয়াউর রহমানকে তিনি বন্দী করেন এবং খন্দকার মুশতাককে ক্ষমতাচ্যুত করেন। আমি এখানে একটু যুক্ত করি মোশাররফ ঠাকুর ভাই, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সর্বশেষ যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তার ভাষণে তার করণীয় বা রোডম্যাপ সম্পর্কে আপনারা কি স্পষ্ট হতে পারছেন? কিছুই নেই, নাথিং, কিছুই নেই। উনি বলেছেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্র সমাজ, আর জনগণ যতদিন চায় আমি এতদিন থাকব। এবং জনগণের নামে পৃথিবীর যত স্বৈরাচার আছেন এরা সবাই জনগণের নামে সকল স্বৈরাচারী কাজ চালিয়েছে। ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশিত সরকারটি যদি যে জনগণের নামে জনগণ যতদিন চায় আমি থাকব এটা বলেন, তো জনগণ কিভাবে চায় কিনা এটা আমি বুঝবো কিভাবে? আমার বুঝার ব্যবস্থা এখানে মোশাররফ ভাই, সেটা হচ্ছে বর্তমান যে বাস্তবতা, বাংলাদেশের সাথে এই মুহূর্তে
প্রতিবেশী রাষ্ট্রসহ অনেকগুলো রাষ্ট্রের যে সম্পর্ক, সেই জায়গাটি নিশ্চয়ই আপনারা উপলব্ধি করেন। সেই জায়গা থেকে সরকারকে সহযোগিতার প্রশ্নে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আপনার দলের যে অবস্থান এবং ভূমিকাগুলো আমরা দেখছি, সেটি তো অব্যাহত থাকবে, সেটি তো আমরা প্রত্যাশা করি। সরকারকে বিএনপি নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে, জামাত ইসলাম নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলি মানে পতিত স্বৈরাচারের সহযোগীরা ছাড়া বাকি সবাই সরকারকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে। এবং আমি আপনাকে বলি, ছাত্র এবং নাগরিক যে কয়জন আছেন, এই কয়জনের থানা লেভেলে তো এদের কোনো অস্তিত্ব নাই। আছে আছে থানা লেভেলে কোনো অস্তিত্ব আছে? সেটি তো বাস্তবতা। না, না, রাজনৈতিক দলের যে আমি বলতেছি থানা লেভেলের কোনো কলেজ থেকে কি বিসিএস হয়? জেলা লেভেলের কোনো কলেজ থেকে কি গত 10 বছরে বিসিএস হয়েছে? হয় নাই। তো সেইখানে রাষ্ট্ররা টিকে আছে। গভর্নমেন্টের প্রতিনিধিত্ব কে করে? সেখানে গভর্নমেন্ট প্রতিনিধিত্ব করে বিএনপি, সেখানে প্রতিনিধিত্ব করে জামাত বা অন্যান্য রাজনৈতিক দল। একটি উপজেলা শহর থেকে 20 কিলোমিটার দূরে যেখানে মন্দিরকে রক্ষা করেছে বিএনপি রক্ষা করেছে। তো এইখানে আপনাকে মনে করতে হবে যে এই গভর্নমেন্ট টিকে আছে কাদের উপর নির্ভর করে, এটা বুঝতে হবে। আপনি কোথায় যেতে চান, আপনি দিনাজপুর যেতে চান না চট্টগ্রাম যেতে চান, আপনাকে স্পষ্ট করতে হবে। আপনি বাই ট্রেন যেতে চান না, বাই প্লেন যেতে চান না, বাই রোড যেতে চান, আপনাকে স্পষ্ট করে বলতে হবে। যেমন ধরুন, আমি আপনাকে স্রেফ একটা কথা বলি, 90 সালে বিপ্লবোত্তর পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া প্রথম ক্যাবিনেট মিটিংয়ে দুইটা কাজ করেছেন। প্রথম ক্যাবিনেট মিটিংয়ে উনি বলেছেন যে সুদ আসল সহ 5,000 টাকা পর্যন্ত যারা কৃষি ঋণ নিয়েছিলেন এদের সকল ঋণ মাপ মৌকুফ বলার সাথে সাথে তখন সরকারের বাজেট ছিল মাত্র 42,000 কোটি টাকা। এই 20,000 কোটি টাকা সরকারকে লস গণতে হয়, লোকসান গণতে হয়, নাম্বার 1। নাম্বার 2, উনি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বললেন যে সরকার চাকরির বয়স সীমা 27 থেকে 30 করে দিলাম। দুটা সবাই এইটা নিয়ে সবাই একমত ছিল, উনি কাজটা করে ফেলেছেন। চাকরির বয়স 35 নিয়ে কিন্তু এখন একটা আন্দোলন চলছে। আপনি বলেন আজকে গভর্নমেন্টের চাকরি এই যে গভর্নমেন্ট এক মাসে তো গত 1 মাসে 5টা উপদেষ্টা পরিষদের মিটিং হয়েছে, 5টা। তো এটা তো প্রথম উপদেষ্টা পরিষদের প্রথম মিটিংয়েই তো বলা যেত যে চাকরির বয়স সীমা আমি 32 করলাম, পরবর্তী গভর্নমেন্ট এসে 35 করবেন না 40 করবেন, তারা ভাববেন আমি 32 করে দিলাম, একটা জনদাবি পূরণ করলাম আমি, নাম্বার 1। নাম্বার 2, আপনি এই যে ডাকাত লীগ নামলো প্রথম, আপনি ডাকাতি বন্ধ করার জন্য কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেন নাই। এটা সামাজিকভাবে এটা প্রতিরোধ করা হয়েছে, এটা কিন্তু করা যেত। তারপর দেখলেন এখন তো আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি একটা যৌথ অভিযান চলছে, তারা তো সক্রিয়ভাবে এই যে থানাগুলো থেকে অস্ত্র লুট হয়েছে সেগুলোকে উদ্ধার করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা তো অব্যাহত আছে। না, সেটা আছে। আমি আপনাকে বলি, এইগুলো হচ্ছে যে একটা সরকারকে জানান দেওয়া সরকারের পরিস্থিতি। আপনি ডাকাতি বন্ধের জন্য বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করছেন? 5টা ডাকাতকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন? আমি আপনাকে বলি, 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে 92 সালের দিকে প্রচণ্ড ছিনতাই বেড়ে গেছিল এবং সায়েন্স ল্যাবরেটরি দিয়ে 2 জন ছিনতাইকারীকে গুলি করে মেরে ফেলা হয় এবং এরপরে 96 সাল পর্যন্ত কোনো ছিনতাই ছিল না। তো আমি আপনাকে বলি, সরকারকে কতগুলো মাঝে মাঝে দৃষ্টান্তমূলক ব্যবস্থাও গ্রহণ করতে হয়, সেটা আইনসম্মত কিনা বেআইনসম্মত বিষয় না। জি। নাম্বার 2 হচ্ছে, আমি আপনাকে বলি, সরকারকে প্রথমে এখন যে সবচেয়ে বড় যে বিষয়টা, সরকারের সামনের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, এটা হচ্ছে সরকার কি করতে চান। সংস্কারগুলি তো রাস্তা খুঁড়ে মেরামত করার নাম তো সংস্কার না। আপনি সংবিধানে কয় লাইন লিখবেন, এটা সংস্কার না। সংবিধানে যে 19 দেখবেন সর্বক্ষেত্রে সমতা, দারুণ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, দারুণ কথাবার্তা আছে। আপনি মৌলিক অধিকারের প্রশ্নে দারুণভাবে লেখা আছে, এইগুলো বিভিন্ন সরকার সময় সংকুচিত হয়েছে। তো এইখানে রিরাইট করা বা পুনর্লিখনের কোনো বিষয় নাই, বিষয়টি হচ্ছে বাস্তবায়নের। আজকে সব জায়গায় যে কথাটা আলোচনা হচ্ছে যে সংস্কার বাস্তবায়নের উদ্যোগ এবং চ্যালেঞ্জ, এইটাই মূলত সব জায়গায়। তো এই জন্য আপনি কি বাস্তবায়ন করতে চান, এটার সামনে কি কি চ্যালেঞ্জ আছে,
আপনি রাজনৈতিক দলগুলির সাথে শেয়ার করুন এই চ্যালেঞ্জগুলোকে আপনি কিভাবে মোকাবেলা করবেন, কারণ আপনি এর আগে কখনো রাষ্ট্র পরিচালনা করেন নাই। জি, মোশাররফ ঠাকুর ভাই, অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার ফারাক খান, আমরা প্রশ্নটি রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে যে রোডম্যাপ এবং রাজনৈতিক দলগুলো স্বাভাবিক ব্যাপারে একটি প্রত্যাশা হলো যে তাদের জিজ্ঞাসা যে এই সংস্কারের মধ্যে দিয়ে একটা যৌক্তিক সময় নির্বাচনটাই তারা প্রত্যাশা করছেন, এবং মোশাররফ ঠাকুর ভাই যেটি বললেন যে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা সেটি অব্যাহত রয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার বা তার দল ব্যতীত। তো সেই জায়গাতে রোডম্যাপ ঘোষণা করা এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে যে উপলব্ধি এবং মানুষের সহযোগিতা, সেই জায়গাতেও কিন্তু মোশাররফ আহমেদ ঠাকুর ভাই বললেন যে এক ধরনের দূরত্ব অথবা একটা গ্যাপ আছে। এটি আমাদের মোশাররফ আহমেদ ঠাকুর ভাই বললেন তার জায়গা থেকে এবং তার দৃষ্টিভঙ্গি বিচার বিশ্লেষণ উপস্থাপন করলেন। রোডম্যাপের প্রসঙ্গে, সংস্কারের মৌলিকত্বের প্রসঙ্গে বা কোন জায়গাগুলো একেবারে খুব গুরুত্ব দিয়ে সংস্কার করার প্রয়োজন, সেই জায়গাগুলোর উপস্থাপন করার ক্ষেত্রে বা সরকার যেভাবে বলছে সেই জায়গা থেকে আপনার বিশ্লেষণ কি? কোনো ঘাটতি দেখছেন কিনা, কোনো গ্যাপ আছে কিনা? ধন্যবাদ আবারও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য তাহিদ ভাই। এখানে মানুষ মাত্রই তো কিছু ভুল ত্রুটি থাকবে, এটা আমাদেরকে মেনে নিয়েই আগাতে হবে। এখন আমার এখানে সহ আলোচক যিনি বলেছেন উনি তো মানে রাজনৈতিক দলের প্রেক্ষাপট থেকে কথাটি বলেছে, কিন্তু আমাদের তো বুঝতে হবে যে এই গত সরকারকে ওনারা তো গত 16 বছরে ওনারা পদত্যাগ করাতে পারেননি। ওনারা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে ওনারা রাস্তায় ছিলেন, ওনারা বিভিন্ন রকম কর্মসূচি দিয়েছেন ওনাদের। আমি কিন্তু ওনাদেরকে ওনাদের কৃতিত্বটা ডিনাই করছি না। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ ওনারা 16 বছর বিএনপি বলেন বা বিরোধী দলগুলো ওনারা রাস্তায় থেকে ওনারা একটি পথ তৈরি করে দিয়ে গেছে, সেখানে আমাদের ছাত্ররা এসে সেটার বিজয়টা তারা নিশ্চিত করেছে। সুতরাং ছাত্রদের ওদেরকে তো কিছু বেনিফিট তো আপনার দিতে হবে, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই সরকারের কথা যে আপনি বলছেন, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তো সেটি তো মেনে নিয়েছে, মেনে নিয়ে তো তারা সহযোগিতা করছে, কিন্তু রাজনৈতিক দলগুলো বা মোশাররফ ভাই যেটা বলছেন যে রোডম্যাপটা তারা জানতে চান। জি, মোশাররফ ভাইয়ের কথাটা অনেকটুকু যৌক্তিক, আমি ওনার সাথে অনেকটুকু একমত, কিন্তু শ্রদ্ধার সাথে কিছু জায়গা দ্বিমত পোষণ করছি। সেটি হচ্ছে গিয়ে সরকার ক্ষমতায় এসছে আজকে মাত্র 30 দিন, আজকে 30 ডেজ। হ্যাঁ, এই 30 দিনের মধ্যে সরকার ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে দেশে ভয়াবহ বন্যা হয়েছে, এবং মোশাররফ ভাই নিজেই বলেছেন যে এরপরে ডাকাত লীগ, কখনো আপনার পুলিশ লীগ, আনসার লীগ, পুলিশ লীগ না আনসার লীগ, বিভিন্ন ভাবে আমরা দেখেছি এই যে বিজয়টাকে হাতছানি হয়ে যেতে পারে, বিজয়টা অন্য সীমান্ত রক্ষা, বিজয়টার উপরে অনেক রকমের কিন্তু সরকার কিন্তু অনেক ট্রাবলের মধ্যে গেছে। আর এই মানুষগুলো যারা সরকারে বসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্য যারা আছেন, ওনারা অতি বিজ্ঞ মানুষ, কিন্তু ওনারা তো কখনো সরকার পরিচালনা করেননি। তো আপনাকে তো একটা সময় দিতে হবে, আপনাকে তো কিছু টাইম তো আপনাকে দিতেই হবে, তাই না? আর ওনারা, হ্যাঁ এটা ঠিক যে সবচেয়ে বেশি সকলে জানতে চাচ্ছে যে কবে নির্বাচন হবে, নির্বাচনটা কবে দেবে। এখন কেউ আসলে এটা হচ্ছে গিয়ে, আপনি যদি রাজনৈতিক দলগুলোর কথা বলেন, আমি শুরুতে দেখেছিলাম একদম এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠন হওয়ার পরে আমি বিএনপির পক্ষ থেকেও দেখেছিলাম ওনারা বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু আপনি দেখেন সেই বিএনপিরই কিন্তু মহাসচিব কয়েকদিন আগে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার বার্তা দেওয়ার পর উনি কিন্তু বলেছে আমরা যৌক্তিক সময় দিব। উনি কিন্তু তখন 3 মাসে দাঁড়ান নেই, সেই 3 মাসটা যৌক্তিক সময় হয়ে গেছে। এখন যৌক্তিক সময় এইটা একটা সাবজেক্টিভ ভিউ। আপনার এই যৌক্তিক সময় আপনার কাছে হয়তো 1 বছর হতে পারে, আমার কাছে হয়তো 6 মাস হতে পারে, ভাইয়ের কাছে হয়তো 3 মাস হতে পারে, তাই না? সো এই যে দেখেন বিএনপি কিন্তু এখন কিন্তু সরকারকে এই সময়টা দিতে চাচ্ছে, এবং অন্যরা তো দিচ্ছে সংস্কারের প্রশ্নে। এখন আপনাকে তাহলে কিছু সময় দিতে হবে, কিছু কাজ করতে হবে। বা এই যে আমার ভাই বলেছেন যে সরকারের কোনো রকম রোড ম্যাপ নেই, কিছু নেই, এই কথাটি সম্পূর্ণ হয়তো সত্য না। আমি আমার জায়গা থেকে বলছি, ভাই অবশ্যই ওনার মত নিয়ে দিতেই পারেন, আমি আমার জায়গা থেকে বলছি সেটি হচ্ছে গিয়ে সরকার তো অনেক কিছু করেছে, অনেকগুলোই 1 মাসের মধ্যে। এটা আপনি 1 মাসের একটা বাচ্চার কথা চিন্তা করেন না, একটা বাচ্চারও তো জন্মের পরে হাঁটতে তার 3 বছর লাগে, হাঁটতে তার 1 বছর লাগে, তারপর সে উঠে সোজা হয়ে দাঁড়ায়, তারপর থেকে আপনি আস্তে আস্তে, আপনি যদি মনে করেন বাচ্চাটা জন্ম হয়েছে কালকে উঠে দাঁড়াবে, দৌড় দিবে, সেটা তো আর হবে না, তাই না? সো এখন এই সরকার অনেক কিছুই করেছে। সরকার আমাদের
14 বছর আমরা কেউ কোনো ভোট দিতে পারিনি, তাই না? এখন আমরা দেখেছি যে গত 5 তারিখে আমাদের এই জঘন্য নির্বাচন কমিশনার, ওনারা এতদিন যাচ্ছিল না, এখন ওনারা গেছেন। তারপর আমরা দেখেছি, আমরা কিন্তু আমাদের জুডিশিয়ারি যদি আপনি দেখেন, জুডিশিয়ারিতে আমাদের যে আগে যে বিচারপতি ছিলেন ওবায়দুল হাসান, উনি চলে যাওয়ার পরে নতুন আমাদের রেফায়েত আহমেদ, উনাকে বিচারপতি রেফায়েত আহমেদকে, উনাকে এখানে সৈয়দ রেফায়েত আহমেদকে উনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আমাদের নতুন অ্যাটর্নি জেনারেলকে অ্যাপয়েন্ট করা হয়েছে। আপনাকে এখানে একটা মজার কথা বলি, দেখেন অ্যাটর্নি জেনারেল, আমরা কয়েকদিন আগে কি দেখেছি, সরকার কোন দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিচ্ছিল, গত সরকারের কথা আমি বলছি, আমরা এরকম দেখেছি। ভালো হচ্ছে মন্দ হচ্ছে কি হচ্ছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি সেই বিতর্কে যাচ্ছি না, আমি বলছি সরকারের অ্যাটিটিউডটা, অ্যাপ্রোচটা। সরকার মনে করছে দল নিষিদ্ধ হয়ে যাক, হোয়াট এভার দি রিজন ইজ। আর এখন দেখেন এই গভর্নমেন্ট আসার পরে যখন কিনা অ্যাটর্নি জেনারেলকে প্রশ্ন করা হলো, একটি রিট করা হলো, একটি মামলা করা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, অ্যাটর্নি জেনারেল কিন্তু সরাসরি বলেছে যে এটা সরকারের স্ট্যান্ড না, আমরা চাই দেশের স্বার্থে, এবং রিট খারিজ করে দিয়েছে, বলছে দেশের স্বার্থে, জনগণের সাথে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত, এই কারণে সবার থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফারাহ খান। আমরা একটা বিরতিতে যাব। মোশাররফ হোসেন ঠাকুর ভাই প্রশ্নটি রেখেছে, দুটি প্রশ্ন, যে ব্যারিস্টার ফারাহ খান যে পর্যালোচনাগুলো বললেন সেক্ষেত্রে আপনার কি বক্তব্য হচ্ছে সেটা আমরা বিরতির পরে শুনবো। তবে এর সাথে যেটি শুনতে চাই খুব গুরুত্ব সহকারে, আমরা জানি যে আজ গণমাধ্যমের সূত্র ধরে যেটি জানার সুযোগ হয়েছে, আজ রাত 8টায় বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক ডাকা হয়েছে, এবং যেটি এই বৈঠকের যে এজেন্ডা হিসেবে যেটি বলা হচ্ছে যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। পর্যালোচনাগুলো বলছিলেন, আপনি সেখানে কিছু যোগ করবেন কিনা? পাশাপাশি আজ রাত 8টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। আমাদের ব্যারিস্টার তো ভালো বলেছেন, খুব ভালো বলেছেন, কিন্তু সরকারকে দায়িত্ব নেওয়ার পর মুহূর্ত থেকেই অ্যাক্ট করতে হয় একেবারে ম্যাচিউর পূর্ণাঙ্গ মানুষের মতো। আপনার মনে আছে সম্রাট হুমায়ুন যখন মারা যান তখন 11 বছর, সম্রাট আকবরের বয়স 11 বছর তার পক্ষে, এবং উনি তখন আগ্রা থেকে 1100 মাইল দূরে ছিলেন একটা যুদ্ধক্ষেত্রে, ওইখানেই তার অভিষেক হয় 1100 মাইল দূরে আগ্রা থেকে, রাজধানী থেকে, এবং ওই সময় ওইখান থেকেই আকবরকে সম্রাট ডিক্লেয়ার করা হয়, এবং ওই সময় থেকেই তাকে যে বিভিন্ন জায়গায় যে ছোটোখাটো বিদ্রোহ হয়েছিল ওইগুলো দমন করে করে রাজধানীতে আসতে হয়েছে। তো এই জন্য এইটা বললে চলে নাই যে আমি আকবর 11 বছর বয়স, আমি গতকালকে মাত্র দায়িত্ব নিয়েছি, শপথ গ্রহণ করেছে, আমি ব্রেস্ট করছি, আমার বিরুদ্ধে এখন তোমরা কেউ বিদ্রোহ করো না ভাই, আমি তো এখনো ব্রেস্ট ফিট করছি, আমি তো উঠেও বসি নাই, আমার উঠে বসতে লাগে 6 মাস, দাঁড়াতে লাগে 18 মাস, আমি দৌড়াতে লাগবে 3 বছর, আমাকে 3 বছর সময় দাও, তারপর তোমরা বিদ্রোহ করো। এটা চলে না। ঐতিহাসিক বাস্তবতা বা ঘটনা, কিন্তু ঐতিহাসিক বাস্তবতাটা হচ্ছে বাংলাদেশের যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছেন, উনি 3 দিন পরে এসে দায়িত্ব নিয়েছেন, এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটা সঠিক নয়। এই সময় ইন্টারভেনশন হতে পারত। একটি কাজে বাইরে সরকারবিহীন না, তিনি তো দেশে ছিলেন না মোশাররফ ভাই, তিনি কিন্তু দেশে ছিলেন না, সরকারবিহীন। আরে রাষ্ট্রের প্রয়োজনে চার্টার প্লেন করে আসবে, যখন ওনাকে জানানো হচ্ছে আপনিই দায়িত্ব নেবেন। এইরকম সরকারবিহীন অবস্থায় বিভিন্ন রাষ্ট্র স্বাধীনতা হারিয়েছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি আপনাকে বলি যে এই সরকার মনে করছে যে নতুন বধূ হওয়ার কোনো দোষ নাই, এখন কিন্তু এই পর্যায়ে আছে। এটা কি বলে, নতুন বউকে প্রথম 1-2 মাস কেউ রান্নাঘরে যেতে বলে না, রান্নাঘরে যায় যখন শ্বশুরের টেবিলে যখন খাবার পরিবেশন করে তখন আসে লবণটা কম হয়েছে না জালটা বেশি হয়েছে, এটা আলোচনা। এই আলোচনা ধরে এই প্রশ্ন একটু আসতে চাই যে আজকে রাত্রে যে স্থায়ী কমিটির যে বৈঠক, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে না, চলমান রাজনীতি নিয়ে আলোচনা হবে, এটা তো ধরেন আমাদের বিএনপির প্রত্যেকটা যে মিটিংয়ের যে মাইনটস হয়, এটা পরের দিন একটা আমাদের মহাসচিব আগামীকাল হয়তো এটা ব্রিফ করবেন আজকে কী কী সিদ্ধান্ত হচ্ছে। তো আমি এই জন্য আপনাকে বলছি যে সেইটা হচ্ছে যে সরকারের যে মুহূর্তে জন্ম নেয় সরকার, যে মুহূর্তে শপথ নেয়, সেই মুহূর্তেই তাকে 2টা কাজই করতে হয়। একটা হতো প্রশাসনের জন্য রাজদণ্ড তাকে প্রয়োগ করতে হয়, আর একটা হচ্ছে তাকে জনতার জন্য সার্ভিস দিতে তাকে রেডি থাকতে হয়। তো এই জন্য আমি আপনাকে বলছি, কিন্তু এই 2টা ক্ষেত্রেই তো বর্তমান সরকার কাজ করছে, বেশ কিছু উদ্যোগও তারা নিয়েছে, তার ফলাফলও তো আমরা পাচ্ছি। ডক্টর ইউনূসের কতগুলো ভালো উদ্যোগ আছে, যেমন ব্যাংকের যে আর্থিক খাতে যে রক্তক্ষরণ,
এটা থামানোর ক্ষেত্রে তিনি যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি অর্থনীতিবিদ, একজন বড় অর্থনীতিবিদ, উনি অর্থমন্ত্রী হতে পারতেন, কোনো সমস্যাই ছিল না। আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন তিনি অত্যন্ত যোগ্য মানুষ। তারপর আপনার দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপত্রের দায়িত্বে যিনি আসছেন, তাকেও যদি অর্থমন্ত্রী করা হতো, কোনো মানে এইখানে অন্তত হাফ ডজন মানুষ আছেন যারা, আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনিও অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন। এরা সবাই মানে এখানে হাফ ডজন মানুষ আছেন যারা প্রত্যেকেই কম্পিটেন্ট অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য লোক। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে এখন যে বড় চ্যালেঞ্জটা, যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা, সে বাংলাদেশে আমাদের $100 বিলিয়ন মতো ঋণ রেখে গিয়েছে। এর মধ্যে ম্যাক্সিমাম ঋণটাই তার এই সময়ের, এবং সে যে পরিমাণ ঋণ করেছে তার ম্যাক্সিমামটাই দেখা যায় যে এটা হয়েছে, কী বলছে, পাচার হয়েছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইখানে বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে পতিত স্বৈরাচারের সপক্ষে একটা পাল্টা অভ্যুত্থান হওয়ার মতো চ্যালেঞ্জ। বিপ্লব প্রতি বিপ্লব, অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। এই পরিস্থিতিটার মধ্য দিয়ে সরকারকে যেতে হলে সরকারের পাশাপাশি ছাত্র জনতা সকলেরই সতর্ক থাকা প্রয়োজন। জনগণকে আশ্বস্ত করতে হবে, আমি এত দূর যেতে চাই, আমি ওই রাস্তা দিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফারাহ খান। আমরা একেবারে শেষ করব, একটু শুনতে চাই শেষ বিশ্লেষণ বিষয়ক রাষ্ট্র সংস্কারের প্রশ্নে, যেটি ভাই বললেন রোডম্যাপের প্রসঙ্গ ধরে মেজর যে বিষয়গুলোতে তিনি সরকারের যে মনোযোগ আকর্ষণ এবং সরকারের ভূমিকা প্রত্যাশা করছেন, আপনি কি মনে করেন? আপনার কাছ থেকে প্রশ্ন হলো যে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে কোন ইস্যুগুলোকে সরকারের একেবারে শুরুর দিকে গুরুত্ব দেওয়া দরকার? সরকার কিন্তু, বর্তমান সরকার অনেকগুলো বিষয়ে তারা কিন্তু ভূমিকা রেখেছেন, গুরুত্ব দিচ্ছেন। জি, আমি একটু আপনার প্রশ্ন যে আমি খুব ছোট করে উত্তর দিব, তার আগে আমি একটু পিছনে যেতে যাচ্ছি। ভাইটি যেমন বলছেন যে সরকার জন্ম নিয়েই কাজ করতে হয়, আমি মনে করছি এই সরকার জন্ম নিয়েই কিন্তু কাজ করছে এবং কাজ শুরু করেছে। যেমন আমি কয়েকটি উদাহরণ দিই। যেমন এই যে দেখেন, আমাদের যে হয়রানিমূলক যে মামলাগুলো হয়েছিল, সরকার কিন্তু প্রতিটি মামলা কিন্তু সেগুলোকে বলেছে যে খারিজ করে দিতে, সেগুলোকে কিন্তু সরকার প্রত্যাহার করতে বলেছে। এই যে 5 তারিখে 5ই অগাস্ট মূলত এই সময়টা ঘিরে যাদের যতগুলো মামলা হয়েছিল, তারপর আপনার সাইবার নিরাপত্তা আইনে যে মামলাগুলো হয়েছিল সেগুলোকে কিন্তু সরকার খারিজ করে দিতে বলেছে। তারপর আপনি যদি দেখেন যে এই যে আমার আপনার কাছে হয়তো কিছু না, কিন্তু যেই পরিবারের যায় তার কাছে কিন্তু অনেক কিছু। আপনি হয়তো জানবেন যে 57 জন আমাদের কনভিক্টেড ছিল ইউএইতে 57 জনের কিন্তু শাস্তি হয়েছিল, এবং ওই দেশে কিন্তু অ্যাপিলের রাইট নাই। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে তাদের সবাইকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সেটি বিবেচনা। জি, এবং সেটি কিন্তু একটি বিশাল ব্যাপার সেই পরিবারগুলোর জন্য, যাদের পরিবার, যাদের কিনা ওনারা কেউ সেই প্রবাসী ভাই বোনরা বোঝে যে ওনাদের পরিবারে হয়তো ওনারাই একমাত্র যে কিনা ইনকাম হোল্ডার। তারপর হচ্ছে কি আমরা দেখেছি আমাদের এয়ারপোর্টে প্রবাসীদের, আপনি তো প্রবাসীদের কথা চিন্তা করতে হবে, ওনারা যে রেমিটেন্স যেভাবে করে পাঠিয়েছে এই সরকার নিয়োগ হওয়ার পর থেকে। আর দেখেন গত সরকার তো আমাদের এই প্রবাসী ভাইরাও অনেক বিপদে ফেলে দিয়েছিল রেমিটেন্স বন্ধ করে। আমরা যে সরকারকে আমরা দেখেছি এসে, যেটি কিনা 53 বছরে হয়নি, এই সরকার এসে 1 মাসের মধ্যে আমাদের এয়ারপোর্টের অনেক কিছু কিন্তু পরিবর্তন করে দিয়েছে। তো ওনারা ছোট ছোট অনেক কিছুতে হাত দিয়েছে। আপনি হেলথ সেক্টরের কথা বলেন, জাস্ট 1 মিনিট, হেলথ সেক্টরের কথা বলেন, 12 জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়েছে, যেন কিনা যতগুলো আমরা দেখেছি গত সপ্তাহ সরকারের সময় 4.5 লাখ টাকারও আমরা বেড দেখেছি, আপনার নিশ্চয়ই মনে আছে। তারপর আমরা দেখেছি 7,000 টাকার দাম একটি পর্দার দাম, 12,000 টাকার একটি শুয়ের দাম, এরকম বিভিন্ন বিষয় আমরা গুলো দেখেছি। কিন্তু সরকার জি, সরকার কিন্তু অনেক কিছুতে হাত দিয়েছে, সবকিছু একটু একটু করে শুরু করছে। একদম শেষ করে যেটি বলতে আছি সেটি হচ্ছে সরকারকে রাষ্ট্র সংস্কারের উপর কাজ করতে হবে। রাষ্ট্র সংস্কার এখন যারা সবাই বলছে, যেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলেন বা আপনি প্রদেশ বলেন বা ডিসেন্ট্রালাইজেশন বলেন, এটি কিন্তু আজকের দাবি না, এটি এখন আমরা অনেকের মুখে শুনছি, কিন্তু এই দাবিটি কিন্তু আপনি জেনে থাকবেন 40 বছর আগে সিরাজুল আলম খান দাদা, উনি কিন্তু 1980 সাল থেকে এই কথাগুলো বলে আসছে। সরকার যদি সিরাজুল আলম খান দাদার যে 14 দফা আছে, সেই 14 দফা যদি ঠিক করে পড়ে, উনারা দেখবে উনারা যে কথাগুলো বলছে, আমার ধারণা যেরকম আছে আলম খানের প্রস্তাবে যেরকম আছে, বিএনপির 31 দফার মধ্যে কিন্তু সেই প্রস্তাব 31 দফা বিএনপি, সেটি আমি বলতে যাচ্ছি যে এখন নানা রাজনৈতিক দলগুলো সিরাজুল আলম খান দাদা 1980 সালে যেই কথাগুলো বলেছিল, সরকারের বিভিন্ন উপদেষ্টাদেরকে আমরা এখন সেগুলো বলতে দেখছি, বিএনপি কে বলতে দেখছি, অন্যান্য দেশকে বলতে দেখছি, সেগুলোর উপরে ফোকাস করতে হবে, তাহলেই আসলে দেশটি একটি সুন্দর দিকে যাবে। ধন্যবাদ। আমি প্রথমতেই বাংলাদেশ নামক রাষ্ট্রটি ফেডারেল গভর্নমেন্টের বিরুদ্ধে। ফেডারেল গভর্নমেন্ট কোনো দরকার নাই। ফেডারেল গভর্নমেন্ট হলে ওই অমুক প্রদেশ, খুলনা প্রদেশ ওই দিকে যাবে,
যশোর প্রদেশ আরেক দিকে যাবে, এই ফেডারেল গভর্নমেন্ট হবে না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট, যে ইয়াতে কি বলে ব্রিটেনে ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা কোনো সমস্যা নাই। ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট থাকবে। আর একটা জিনিস হচ্ছে নাম হচ্ছে ফাউন্ডেশন। একটা 24 তলা বিল্ডিং এর জন্য ফাউন্ডেশন লাগে। জি, আমরা বিস্তারিত যাওয়ার আলোচনা শোনার সময় পাবো না। না, তো এইটার উপর যখন এটা গ্রাউন্ড লেভেল হয়, ফাউন্ডেশনটা 24 তলার ফাউন্ডেশনটা, এটার উপর গ্রাউন্ডের উপর যখন একটা দুইটা ইট করে বসানো হয়, তখন দেখা যায় এটা একতলা হয়েছে। এটা একতলাটার নিচে আরো 7 তলা আছে, একতলাটার নিচে আরো 7th ফ্লোরের সমান স্ট্রাকচার আছে। সেটা হচ্ছে বিএনপি করে দিয়েছে। বিএনপির 2500 লোক বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে, 700 মানুষ গুমের শিকার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আজকে আর সময় দিতে পারছি না বশর বাবু ঠাকুর, ব্যারিস্টার ফারাক খান, অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।